গাইস, আবার চলে এসেছি একটা নতুন ব্লগে। তোমরা ইন্ট্রো থেকে বুঝেই গেছো আজকে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আলিপুর মিউজিয়ামেই এসেছি। তো এখানে আমাদের বিপ্লবীদের উপরে কত অত্যাচার হতো তোমাদের দেখাবো আজকে, তারা কিরম জীবনযাপন করতো তোমাকে দেখাবো। তো চলো দেখা যাক। জেল মিউজিয়াম সোমবার বন্ধ থাকে, মঙ্গলবার থেকে রবিবার খোলা এবং সকাল 11টা থেকে বিকাল 5:30 অবধি খোলা থাকে। ভিতরে ঢুকে এখানে অনেক বড় পার্কিংয়ের জায়গা আছে। আপনারা 2 চাকা নিয়ে আসলে ঘন্টায় 5 টাকা লাগবে এবং 4 চাকা পার্কিং করলে ঘন্টায় 10 টাকা। তো এখানে আমরা গাড়ি পার্কিং করে এবার টিকিট কাউন্টারের দিকে যাব। হলে তার লাগবে না। ভিতরে ঢুকেই বাঁ হাতে আপনি ম্যাপটা পেয়ে যাবেন। এই ম্যাপ দেখে আপনারা ঘুরতে পারেন। এই সেলগুলোর মধ্যেই রাখা হয়েছিল ডক্টর বিধানচন্দ্র রায় এবং জওহরলাল নেহেরুকে। এই যে এই কক্ষটির মধ্যে ডক্টর বিধানচন্দ্র রায়কে রাখা হয়েছিল, দেখতেই পাচ্ছেন। ভিতরেই ছিল বাথরুমটা। তো কক্ষটির মধ্যে রাখা হয়েছিল জওহরলাল নেহেরুকে, দেখতেই পাচ্ছেন। 17 ফেব্রুয়ারি 1934 সালে তাকে বন্দি করে নিয়ে আসা হয় এখানে। এই জায়গায় বসে ইন্দিরা গান্ধী তার বাবা জওহরলাল নেহেরুর সাথে দেখা করতেন এই সেলের সামনে। আমরা ঢুকছি পুলিশ মিউজিয়ামের দিকে। এইখানে আমাদের বিপ্লবীদের যত হাতিয়ার অস্ত্র শস্ত্র পাওয়া গেছে সেগুলো সংগ্রহ করে রাখা হয়েছে। এইখানে ঢুকলে আপনারা দেখতেই পারবেন কোনটা কার অস্ত্র ছিল, সবই এখানে লেখা আছে। আগেরকার সব গ্রানাইট, রিভলভার এখানে সব সংগ্রহ করে রাখা আছে, লেখাও আছে, আপনাদের সুবিধা হবে।
বাইরে ঠিক এই জায়গায় চুল দাড়ি কাটানো হতো তাদের, এবং তারপরে আবার সেলে বন্দি করে দেওয়া হতো। এই সেলের ভিতরে অনেকগুলো কয়েদিকে একসাথেই রাখা হতো। দেখতেই পাচ্ছেন এখানে ড্যামি করে রাখা আছে। এইখানেই তাদের স্নান, বাথরুম, রান্না বান্না সব এখানেই করা হতো। সেগুলো সুন্দর করে ড্যামি করে বানানো আছে। এইটা হচ্ছে তাঁত কল। এখানে বন্দীদের দিয়ে তাঁত বোনানো হতো এবং তাদের এখানেই বন্দি করে রাখা হতো। বোনার যে এই মেশিনগুলো সবই পুরনো, ঠিক আছে, শুধু ড্যামিগুলো নতুন করে করা হয়েছে। এই মেশিনগুলো দিয়েই তাঁত বোনা হতো। আর বন্দীদের এখানেই তাদের স্নান, খাওয়া, রান্না বান্না সবই এখানেই করানো হতো। এই জায়গাগুলোতে বন্দীরা রান্না করে খেত, এবং এই যে বাথরুম এইদিকে, আর এখানে স্নানের জায়গা ছিল, জল রাখার জায়গা। এটাই ছিল তাদের বাথরুম। ফাইনালি চলে এসেছি ফাঁসির মঞ্চের সামনে। তো এখানেই আমাদের বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছিল। চলো দেখাচ্ছি। ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার পরেও প্রায় 30 মিনিট তাকে ঝুলিয়ে রাখা হতো। দেওয়ার সময় সব বিপ্লবীদের ওইখানে দাঁড় করিয়ে রাখা হতো, তাদের চোখের সামনে ফাঁসি দেওয়া হতো। ঠিক এর পাশেই রয়েছে পোস্টমর্টম রুম। এখানে কোনো বিপ্লবী যদি ফাঁসি দেওয়ার পরেও তার মধ্যে প্রাণ থেকে যেত, তাকেই পোস্টমর্টম রুমে নিয়ে এসে কাটাছেঁড়া করা হতো। দেখতেই পাচ্ছেন বেড, এখানে ড্রেনও করা আছে। ফাঁসির আগে কয়েদিদের এই সেলগুলোতে এনেই রাখা হতো।
এবং তাদের শেষ যদি কোনো ইচ্ছা থাকে কিছু খাওয়ার বা কিছু করার, সেটাও পূর্ণ করা হতো এই কক্ষে রেখে। ফাঁসির মঞ্চের উল্টো দিকেই রয়েছে এই সেলগুলো। এই সেলগুলোর মধ্যে একটি সেলে বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা যাবো এবার এর ভিতরে, আপনাদের দেখাবো। এখানে কিন্তু সেলগুলোর বাইরে একটা করে কিওয়ার্ড দেওয়া আছে, আপনারা স্ক্যান করলেই দেখতে পাবেন পুরো ঘটনা এখানে লেখা আছে। এবারে আমরা উপরের দিকে যাব, ঠিক যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি করে রাখা হয়েছিল। এই কক্ষে বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেখতেই পাচ্ছেন। তার ঠিক পাশেই ছিলেন চিত্তরঞ্জন দাস। পুরো ঘোরা হয়ে গেছে গাইস। তোমাদের কিরম লাগলো ব্লগটা তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। তোমরাও আসো, চলো দেখা হবে নেক্সট ব্লগে।